ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে সিলেকশন, কীভাবে সিলেকশন করা যায় কোনো ইমেজকে, কোনো ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে সিলেকশন করা যায়, বা সিলেকশন করে অনেক সময় আমাদের কাট করে নিতে হয়, বা সিলেক্টকৃত অংশকে আমাদের অনেক সময় বিভিন্ন ইফেক্ট দিতে হয়। তো এগুলো করার পূর্বে প্রথমে আমাদের যে ব্যাপারটা জানা দরকার, যে সিলেকশন টুলগুলো কী কী রয়েছে এবং সিলেকশন টুলগুলো কীভাবে আমরা ম্যানেজ করতে পারি বা হ্যান্ডেল করতে পারি, সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই আমি আজকে বিশদভাবে সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। তো আমি এই সিলেকশন টুলের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেটা কয়েকটা অংশে ভাগ করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে কয়েকটা পার্টে আমি সেই টিউটোরিয়ালগুলো তৈরি করব। তো আজকে আমি পার্ট 1 দিয়ে শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে আমাদের যে টুল প্যানেলটা রয়েছে সেখানে আমরা তাকালে মুভ টুলের নিচে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে প্রেস করলেও সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে রয়েছে মার্কি টুল। তো মার্কি টুলের অনেকগুলো সাব অপশন রয়েছে: রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল লো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। এই চারটা অপশন মার্কি টুলের যে এখানে যে অপশনগুলো রয়েছে সেটার মধ্যে চারটা আমরা দেখতে পাচ্ছি টোটালি মার্কি টুলের। তো তার নিচে দেখতে পাচ্ছি আমরা ল্যাসো টুলটা রয়েছে। এখানে আমি যদি ক্লিক করি মাউসের বাম বাটন, তাহলে আমাদের তিনটা অপশন দেখা যাচ্ছে: ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। এগুলো হলো ল্যাসো টুল। তো ল্যাসো মিন্স কি? ল্যাসো মিন্স দড়ির মতো যে ব্যাপারটা, সেই ল্যাসো। তো সেই ল্যাসো টুলের তিনটা অপশন রয়েছে, আর মার্কি টুলের রয়েছে চারটা অপশন। এছাড়াও আরও অনেকগুলো সিলেকশনের অপশন রয়েছে ফটোশপে, সেগুলো আমি পরবর্তী পার্টে ভাগ ভাগ করে টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে মার্কি টুল দিয়ে আলোচনা করব। তো আমি এখানে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সর্বপ্রথমে যেটা রয়েছে, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, আমরা এটা নিয়ে প্রথমে কাজ করব। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা আমি এভাবে সিলেক্ট করে অ্যাক্টিভ করলাম। তো এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেহেতু দেখা যাচ্ছে এই অপশনে, তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা এখানে অ্যাক্টিভ রয়েছে। তা আমরা যদি এখন সিলেকশন আঁকি তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেকশন আঁকা হবে। তো আমি প্রথমে এখানে মার্কি টুল আঁকছি এভাবে, মাউসের বাম বাটন চেপে ধরে। আপনার কার্সরটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন। এখন যদি কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে দেন তাহলে দেখেন কার্সরটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা পয়েন্টের মতো দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমরা পিছনের ইমেজকে দেখতে পাচ্ছি বা পিছনের ব্যাকগ্রাউন্ডকে দেখতে পাচ্ছি। আবার যদি ক্যাপস লক অফ করে দেন তাহলে কিন্তু প্লাস চিহ্ন আকার ধারণ করছে কার্সর। তো আপনার যেটা আপনার পছন্দ, কার্সরটা যে আকার নিলে আপনার সুবিধা সেই আকার নিয়ে নেবেন। তো আমি কার্সর ক্যাপস লক অন করে দিয়ে আমার কার্সরটা এভাবে আইমেমের মতো দেখা যাচ্ছে, মাঝখানে যে পয়েন্টার, এভাবে আমি কার্সরটাকে চেঞ্জ করে নিলাম। তাহলে আমি মাউসের বাম বাটন চেপে ধরে যদি এইভাবে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন আঁকি, রেক্ট্যাঙ্গুলার মার্কি যে সিলেকশন রয়েছে সেটা আঁকি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমার সিলেকশনটা এভাবে আড়াআড়ি যাচ্ছে। প্রথমে লম্বা, আমি আবার নিচের দিকে ড্রাগ করি, নিচের দিকে নামছে। আবার এইভাবে যদি বাম দিকে ড্রাগ করি তাহলে এভাবে এটা লাইন আকারে চলে আসছে। তো এভাবে আমরা ফ্রি হ্যান্ডে এভাবে মার্কি টুল দিয়ে এভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র করতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে এটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব। তো কন্ট্রোলটা কীভাবে করব আমি দেখাচ্ছি। সাপোজ আমি এখানে যদি গাইড নিয়ে নিচ্ছি, গাইড নিয়ে সাপোজ আমি চাচ্ছি যে আমি যে রেক্ট্যাঙ্গুলার আঁকবো সেটা আমার এই পয়েন্ট, জাস্ট সেটা কেন্দ্রটা এখানে হতে হবে। ঠিক আছে, অনেক সময় দরকার হয় আমাদের, তো আমার কেন্দ্রটা এটা হতে হবে। তাহলে আমি কী করব? তো আমি যদি এইভাবে ড্র করি, মাউসের বাম বাটন চেপে ধরে, দেখুন রেক্ট্যাঙ্গুলার নিচের দিকে এভাবে ড্র হচ্ছে। আমার কেন্দ্র থেকে নিচের দিকে চলে আসছে, আমার কেন্দ্রে কিন্তু আসছে না। এই যে আমি যদি উপর দিকে ড্র করি, এইভাবে পাশে ড্র করি, কেন্দ্রে আসছে না। তো কেন্দ্রে আনার জন্য আমরা কী করব? অল্টার কি প্রেস করব কিবোর্ড থেকে। অল্টার কি যদি আমরা চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে এটা ওই আমার যে নির্দিষ্ট কেন্দ্রটাকে আমি নির্ধারণ করেছিলাম সেই কেন্দ্র থেকে এটা ড্র হবে এইভাবে। তো আমি যদি এটা কিন্তু এখন আয়তাকার আছে, তো আমি চাচ্ছি বর্গাকার তৈরি করতে বা স্কোয়ার তৈরি করতে। আয়তাকার মানে কি? পরস্পর দুইটি বাহু সমান। তো সেই আয়তাকারে এখানে তৈরি হচ্ছে ফ্রি। আমি যদি অল্টার কি চেপে ধরি করি তাহলে সেটা কেন্দ্রের থেকে হচ্ছে। আমি যেটাকে কেন্দ্র ভেবেছি, অর্থাৎ যেটাকে কেন্দ্র নির্ধারণ করেছি, সেখান থেকে এবার ড্র হচ্ছে। অল্টার কি ছেড়ে দিলে সেটা কিন্তু দেখা যাচ্ছে কি অন্যদিকে চলে যাচ্ছে, কেন্দ্রে থাকছে না। আমি এদিকে যতই ড্রাগ করি, যেদিকে ড্রাগ করি, এটা কেন্দ্রে আসছে না। আমি যেটাকে কেন্দ্র নির্ধারণ করে রেক্ট্যাঙ্গুলার আঁকতে যাচ্ছি, তো অল্টার কি চাপলে সেই সমস্যাটা সমাধান করতে পারছি, অর্থাৎ সেটা কেন্দ্র থেকে ড্র হচ্ছে। অল্টার কি চেপে ধরে যদি আমি মাউসকে একই সাথে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করি তাহলে সেটা কেন্দ্র থেকে ড্র হচ্ছে, অর্থাৎ আঁকা হচ্ছে বা সিলেকশনটা তৈরি হচ্ছে। তো আমি এখন যদি শিফট কি চেপে ধরি
তাহলে দেখব যে আমার যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা রয়েছে বা রেক্ট্যাঙ্গুলার যে সিলেকশনটা রয়েছে সেটা কি হচ্ছে স্কোয়ার আকার ধারণ করছে, অর্থাৎ চারটা বাহুই সমান, চতুর্ভুজের চারটা বাহুই সমান হচ্ছে। এটা আমি অল্টারের সাথে সাথে শিফট কি চেপে দিচ্ছি। এখন যদি অল্টার কি ছেড়ে দেই তাহলে কিন্তু সেটা একদিকে চলে যাবে, সেটা কেন্দ্রে আর থাকছে না। তো আমি আবার অল্টার কি চেপে ধরে এভাবে আমি এটাকে কেন্দ্রে নিয়ে আসলাম। এখন সাপোজ আমি অল্টার কি ছেড়ে দিয়ে এখানে আমি সিলেকশনটা ড্র করেছি, ঠিক আছে। আমি কিন্তু আমার মাউসের বাম বাটন চেপে ধরে আছি, মাউসের বাম বাটন ছাড়িনি। মাউসের বাম বাটন যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমার এটা ড্র হয়ে যাবে, এবং শিফট কি চেপে ধরে আছি যাতে যেহেতু এটা কি স্কোয়ার যে আমি রেক্ট্যাঙ্গুলার আঁকতে চাচ্ছি, স্কোয়ার যে বর্গ সেটা হচ্ছে। শিফট কি চাপার ফলে কিন্তু এটা আমার স্কোয়ার ধারণ করছে। আমি বারবার বলছি শিফট কি চাপলে এটা স্কোয়ার হবে, শিফট কি ছেড়ে দিলে কিন্তু সেটা স্কোয়ার থাকবে না, সেটা আয়তাকার হয়ে যাবে। শিফট কি চাপলে এটা স্কোয়ার হচ্ছে। এখন যদি আমি মাউসের বাম বাটন ছেড়ে দিই তাহলে এটা স্কোয়ার একটা সিলেকশন তৈরি হলো। তো এখন আমি চাচ্ছি যে মুভ করতে চাইলে, এখন যদি আমি যতই এটা মুভ করতে চাই মুভ হবে না। তা আমি আবার কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে সরিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল ডি প্রেস করলে কিবোর্ড থেকে শর্টকাট কি কমান কন্ট্রোল ডি প্রেস করলে যে কোনো সিলেকশনকে আপনি সরাতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন, সরিয়ে দিতে পারবেন। কন্ট্রোল ডিলিট, এই কন্ট্রোল ডি কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল ডি প্রেস করলে, অথবা সিলেক্ট থেকে আপনি যদি ডিসিলেক্ট অপশনটা চুজ করেন তাহলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে, কারণ এখানে শর্টকাট কি কমান পাশে দেওয়া আছে কন্ট্রোল ডি। তাই আমি এখানে যদি ক্লিক করি তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো পুনরায় আমি কেন্দ্র থেকে আঁকি। তা আমি যদি এখন সাপোজ মাউসের বাম বাটন চেপে ধরে আমার পয়েন্টারটা ঠিক মাঝখানে নিয়ে দুইটা যে গাইড আছে গাইডের যে ছেদবিন্দু রয়েছে ঠিক মাঝখানে নিয়ে আমি এটাকে কেন্দ্র ধরে যদি আমি আঁকার চেষ্টা করি সেটা কিন্তু আঁকা হচ্ছে না। তো সেটা কেন্দ্রে নিব কীভাবে, অল্টার কি চাপলে সেটা কেন্দ্রে চলে যাবে, অর্থাৎ কেন্দ্র থেকে চারদিকে এটা ছড়াবে। এখন আমি চাচ্ছি এটাকে স্কোয়ার করতে, তাহলে আমি শিফট কি চাপবো, শিফট কি চাপলে সেটা স্কোয়ার হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি কিন্তু অল্টার শিফট দুইটাই একসাথে চেপে আছে, শিফট চেপে আছি আমি এটাকে স্কোয়ার করার জন্য, আর অল্টার চেপে আছি সেটা আমার যাতে গাইডলাইন যে দুইটা গাইডের ছেদবিন্দু রয়েছে সেটা মাঝখান থেকে কেন্দ্র থেকে রেক্ট্যাঙ্গুলারকে আঁকার জন্য। তো শিফট অল্টার কিন্তু দুইটাই আমি ধরে আছি, একই সাথে আমি মাউসের বাম বাটনও চেপে ধরে আছি। এটা একটু কয়েকটা আঙুল একসাথে ব্যবহার করতে হচ্ছে কিবোর্ডে। তা আমি তিনটা আঙুল ব্যবহার করছি, দুইটা আঙুল দিয়ে আমি একটা দিয়ে শিফট একটা দিয়ে অল্টার চেপে আছি, অল্টার চেপে আছি কেন্দ্র থেকে যাতে রেক্ট্যাঙ্গুলার আঁকা হয়, এবং শিফট চেপে আছি যাতে রেক্ট্যাঙ্গুলারটা স্কোয়ার হয়, অর্থাৎ চারটা বাহু সমান হয়, এবং মাউসের বাম বাটনও চেপে ধরে আছি, কারণ মাউসের বাম বাটন ছেড়ে দিলে আমার রেক্ট্যাঙ্গুলারটা আঁকা হয়ে যাবে। আমার নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত যে আমি ড্র করতে চাচ্ছি সেই ড্রটা করার আগেই সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার যে স্পেস বার চাপি একই সাথে আরেকটা আঙুল দিয়ে স্পেস বার চেপে ধরি, চেপে ধরে এবার যে মাউসের বাম বাটন চাপা অবস্থায় প্রেস অবস্থায় যদি আমি এভাবে মুভ করাই তাহলে দেখবো যে আমরা এটাকে সরিয়ে ডিসপ্লেস করতে পারছি, আরেকদিকে সরিয়ে নিতে পারছি। অর্থাৎ আমি যদি চাচ্ছি এখানে নিয়ে যাব বা এখানে নিয়ে যাব, এখন কিন্তু আমি যে কোনো দিকে এটাকে মুভ করাতে পারছি। যে এখন আমি মাউসের বাম বাটন ছেড়ে দিয়েছি, আমার রেক্ট্যাঙ্গুলটা আঁকা হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি স্পেস বার চেপে ধরে এটাকে ড্রাগ করতে চাই এটা কিন্তু সরবে না, ঠিক আছে। তো এটা আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার আগেই আমাদের স্পেস বার চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় স্পেস বার চেপে আমরা এটাকে মুভ করাতে হবে, এছাড়া এটা মুভ হবে না। তো আমি এটা মাঝখানে ক্লিক করলো, এটা সিলেকশনটা সরে গেল। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা সরে যায়, বা এইভাবে সিলেকশন এঁকে মাঝখানে যদি আমরা ক্লিক করি তাও সিলেকশনটা চলে যাবে। তো এইভাবে আমরা সিলেকশনটা দূর করতে পারি। তো আমরা বুঝলাম যে কীভাবে কোনো কেন্দ্রকে নির্দিষ্ট করে যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গুলার আঁকি তাহলে আমাকে কী করতে হবে, কেন্দ্র থেকে আঁকলে কিন্তু সেটা কেন্দ্রে যাবে না, সেটা অল্টারকে চেপে ধরে আমাদের এভাবে কেন্দ্র থেকে আঁকতে হবে। যে কোনো সাপোজ যে কোনো বস্তু বা যে কোনো সিনের কেন্দ্র থেকে যদি আমরা এভাবে রেক্ট্যাঙ্গুলার রাখতে চাই, আর স্কোয়ার রাখতে গেলে আমাকে কী করতে হবে, স্কোয়ার। তো আমাদের যদি আমরা স্কোয়ার রাখতে চাই তাহলে আমাকে শিফট কি চেপে যদি আমি রেক্ট্যাঙ্গুলার আঁকি তাহলে সেটা স্কোয়ার হবে। শিফট কি চেপে যদি আমি স্কোয়ার আঁকি তাহলে আমি যদি সাপোজ এই আমি রেক্ট্যাঙ্গুলার আঁকছি, এখন যে শিফট কি চাপি সেটা স্কোয়ার আকার ধারণ করবে, আর শিফট কি ছেড়ে দিলে সেটা তার আয়তাকার বা লম্বাভাবে যে আপনাদের সাইডে লম্বা হচ্ছে এবার আয়তাকার চতুর্ভুজ তৈরি করবে। তো শিফট কি চেপে ধরলে সেটা স্কোয়ার আকার ধারণ করবে। তো এবার আমি দেখাবো যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা কী কী কাজ করতে। আমি গাইডটা সরিয়ে নিচ্ছি এখান থেকে, আমি ভিউ থেকে এখান থেকে যদি ক্লিয়ার গাইড দিই তাহলে গাইডটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর যদি এখান থেকে এই যে এক্সট্রা অফ করে দিই তাহলে গাইডটা এখান থেকে সরে যাচ্ছে। আবার ভিউ, আবার যদি এখানে আমি এক্সট্রা যে চেক দিই আবার সে আমার গাইডটা চলে আসছে। তো আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, তো ভিউ থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার গাইড। তো আমি এখানে চাচ্ছি যে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার রাখবো, জাস্ট আমি এখানে একটা এভাবে রেক্ট্যাঙ্গুলার রাখলাম মাউসের বাম বাটন চেপে ধরে। আমি এটা বর্গাকৃতি আমার প্রয়োজনে আমি জাস্ট এখানে রেক্ট্যাঙ্গুলার আঁকলাম। আঁকার পরে
এখানে যে রেক্ট্যাঙ্গুলার যে সেটিং বারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেটিং বারে এখানে দেখতে 4টা অপশন রয়েছে। দেখেন প্রথম অপশনে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হলো। তো এটা হলো কি রেক্ট্যাঙ্গুলার আঁকার জন্য নিউ সিলেকশন আঁকার জন্য আমরা এখানে ক্লিক করে নিউ সিলেকশন আঁকলাম। তো এখানে যে দ্বিতীয় অপশনটা রয়েছে, একটা চতুর্ভুজের উপর আরেকটা চতুর্ভুজ দেখা যাচ্ছে। তো এখানে যে অপশনটা এটা হলো গিয়ে অ্যাড টু সিলেকশনের মধ্যে কিছু অ্যাড করার জন্য, আরেকটা সিলেকশন অ্যাড করার জন্য এই অপশনটা, যাতে আমি এই অপশনটা মাউসের বাম বাটনে ক্লিক করে অ্যাড টু সিলেকশন যে আইকনটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এখানে যদি আমি সিলেকশন রাখি তাহলে কী হবে দেখুন, এভাবে আমি একটা সিলেকশন ভিতরে এঁকে দিলাম বা এই পর্যন্ত নিয়ে আসলাম। আমি যে সিলেকশনটার উপরে এই সিলেকশনটা আঁকলাম সেটা এটাকে অ্যাড করে নিয়েছে, দেখুন কীভাবে অ্যাড হয়ে গেছে সিলেকশনটা। তো আমি চাচ্ছি যে এটার ভিতরে আরেকটা সিলেকশন আঁকবো, তাহলে ঠিক সেটা কীভাবে আঁকবো, অর্থাৎ এই সিলেকশনের ভিতরের থেকে আরেকটা সিলেকশন এখানে আঁকবো। এখন যদি আমি নিউ সিলেকশনে যাই, কেউ যদি এখানে আসি দেখবো সিলেকশন আঁকতে পারছি না। তো অ্যাড সিলেকশন, এখানে যে অ্যাড সিলেকশন দিয়ে এখানে সিলেকশন করতে চাই তাহলে কিন্তু আমার সিলেকশন হচ্ছে না। তো এখানে আমার কী করতে হবে, সিলেকশনের ভিতরে সিলেকশন অ্যাড হতে হলে অবশ্যই সিলেকশনের গায়ে অ্যাড হতে হবে এইভাবে, তাহলে সেটা অ্যাড হবে। একটা সিলেকশনের উপর একটা সিলেকশন যদি এভাবে গায়ের উপর রাখি তাহলে সেটা অ্যাড হবে, এছাড়া সেটা অ্যাড হবে না। তাহলে এটা ভিতরে সিলেকশন আঁকতে গেলে আমাকে কী করতে হবে, আমার তৃতীয় যে অপশনটা রয়েছে আইকনটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ সিলেকশন থেকে আমি একটা বিয়োগ করব। তবে এই সিলেকশনের ভিতর থেকে আমি আরেকটা সিলেকশন বিয়োগ করব। এই দেখুন আমার কার্সরের নিচে যে আইমিমটা রয়েছে সেটার নিচে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। এখন আমি যখন এই তৃতীয় যে অপশনটা রয়েছে, যে আইকনটা রয়েছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ সিলেকশন থেকে বিয়োগ করা, তো এটা যখন আমি ক্লিক করলাম তখন আমার কার্সর যে আইমিমটা রয়েছে সেটার নিচে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তার মানে আমি এখান থেকে এটা সিলেকশন আঁকলে এখানে সিলেকশন এখন হবে, ঠিক আছে। এখানে বাইরে আঁকলে কিন্তু হচ্ছে না, কারণ এটা সিলেকশনের ভিতর থেকে সিলেকশন বিয়োগ করার জন্য, সিলেকশন বিয়োগ করার জন্য জাস্ট এই অপশনটা ব্যবহার করা হয়, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন আমি এই সিলেকশনের ভিতরে একটা সিলেকশন আঁকতে পারবো, কারণ সে এটা থেকে বিয়োগ করে নিবে। জাস্ট আমি মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে একটা সিলেকশন আঁকলাম, এই যে খুব সুন্দরভাবে আঁকা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু দুইটা দিয়ে ট্রাই করেছি, দুইটা অপশন অ্যাক্টিভ করে ট্রাই করেছিলাম, হয়নি। এখন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন যখন দিয়েছি তখন সিলেকশনের ভিতরে আমি সিলেকশন ড্র করতে পেরেছি। তো এবার আমরা কি কাজ করব, এবার আমরা এখান থেকে আরেকটা সিলেকশন আঁকবো, এভাবে এটা সাবস্ট্রাক্ট করে দিবে। তো এটা অ্যাড হয়ে গেল কিন্তু। তো এই জন্য আমাদের কী করতে হবে এখানে, যে অ্যাড টু সিলেকশন, এটা এই বাটনে গিয়ে অ্যাড টু সিলেকশন দিলে আমি যদি সাবস্ট্রাক্ট থেকে অ্যাড করি তাহলে কী হয় দেখুন, দেখো এটা কেটে গেছে। অর্থাৎ এটা তো সাবস্ট্রাক্ট করা আছে, সাবস্ট্রাক্টের সাথে যদি আমি সাবস্ট্রাক্ট কি অন করে যদি আমি সিলেকশন আঁকি, তো সাবস্ট্রাক্ট দুটাকে অ্যাড করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা এইভাবে ভাগ হচ্ছে না। তো ভাগ করার জন্য আমাকে সাবস্ট্রাক্টের সাথে আবার অ্যাড টু সিলেকশন এই অপশনটা ক্লিক করতে হবে। তো সাবস্ট্রাক্টের সাথে অ্যাড করলে সেটা কেটে নিবে, এই দেখুন এই যে কেটে নিয়েছে। এইভাবে সিলেকশনটাকে আমরা আলাদা করতে পারছি। এখন চাচ্ছি যে এটা আমার সিলেকশনটাকে আমি একটু ডান দিকে সরাবো, তাহলে আমি স্পেস বার চেপে ধরে মাউসের বাপাটা চাপা অবস্থায় স্পেস বার চেপে ধরে আমি যে ডান দিকে ড্রাগ করলে এটা ডান দিকে চলে আসছে, জাস্ট এখানে আমি ছেড়ে দিলাম। তো এটা দেখুন কি সুন্দরভাবে মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। তো আমি আবার পুনরায় এইভাবে একটা ভাগ করব। আমি স্পেস বার চেপে ধরে এটাকে একটু ড্রাগ করে নিচে নামিয়ে দিলাম সিলেকশনটাকে। আমার কিন্তু মাউসের বাপাটা চেপে ধরা অবস্থায় ছাড়লে কিন্তু সিলেকশনটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি মাউসের বাপাটা চেপে ধরা অবস্থায় আমি যদি এটাকে মুভ করাতে চাই তাহলে আমাকে স্পেস বার সঙ্গে সঙ্গে চেপে ধরে এভাবে ড্রাগ করলে সেটা আমি যে কোনো দিকে মুভ করাতে পারছি সিলেকশন। বারবার আমি বলছি স্পেস বার সিলেকশনকে মুভ করানোর জন্য স্পেস বার চেপে ধরতে হবে। মাউসের বাম বাটন চেপে ধরে সিলেকশন আঁকার সময় বা সিলেকশন আঁকা হয়ে গেলে মাউসের বাম বাটন ছেড়ে দিলে কিন্তু সিলেকশনটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে কিন্তু আমরা স্পেস বার চেপে সেটাকে মুভ করাতে পারবো না। মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় আমরা স্পেস বার চেপে ধরবো এটাকে মুভ করানোর জন্য সিলেকশনটাকে। তো স্পেস বার ধরে মুভ করে আমি ঠিক মাঝে বারবার এনে ছেড়ে দিলাম। এটা এভাবে এই যে চারটা আমি একটা করে রেখেছি সেটাকে এভাবে ভাগ করে ফেলেছে। তা সাবস্ট্রাক্টের সাথে সাবস্ট্রাক্ট সিলেকশন এই অপশনের সাথে আমি অ্যাড টু সিলেকশন দিয়ে এটাকে এভাবে ভাগ করেছি। তো দেখুন কি সুন্দরভাবে আমি সিলেকশন থেকে সিলেকশন ভাগ করে ফেলছি। তো এভাবে আঁকার পরে আমি পুনরায় এখান থেকে অ্যাড টু সিলেকশন যে অপশনটা রয়েছে সেটা যদি এখানে ড্র করি, অ্যাড টু সিলেকশন দিয়ে দেওয়া হচ্ছে না। তার মানে কি সিলেকশনের ভিতরে সিলেকশন আঁকতে গেলে আমাদের কী করতে হবে, আমরা শিখেছি যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই আইকনে ক্লিক করে আমরা সিলেকশনের ভিতরে সিলেকশন সহজে আঁকতে পারবো যখন আমার কার্সরের নিচে মাইনাস যে সিম্বল সেটা দেখা যাবে। এভাবে আমি সিলেকশন আঁকছি, দেখুন আঁকা হচ্ছে। আমি যে
লাইন বরাবর নিয়ে আসলাম, আমি বাইরে নিয়ে যাই, তাহলে কী হবে, নিচে ছেড়ে দিলাম, দেখুন সেই ঠিকানাতে সাবস্ট্যাক করে নিয়েছে। তো এভাবে আমরা সিলেকশন দিয়ে সাবস্ট্যাক অ্যাড সিলেকশনের সাথে সাবস্ট্যাক ফ্রম সিলেকশন এই অপশনটা দিয়ে আমরা সিলেকশনের সাথে সিলেকশন এভাবে সাবস্ট্যাক করে নিতে পারি। তো এইভাবে আমরা সাবস্ট্যাক করার পরে এখন আমি চিন্তা করলাম এটাকে একটা কালার দেবো, ফিল কালার দেবো। তো আমি এখানে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমি নিউ লেয়ারে এটাকে আমি ফিল কালার করব। তো আমি এখানে একটা কালার নিয়ে নিই, জাস্ট আমি এখান থেকে একটা কালার নিব, তারপর এই কালারটা নিলাম, নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালারটা এটা চলে আসছে। ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমি যদি এই লেয়ারটাকে ফিল আপ করতে চাই, লেয়ার 1 এর সিলেকশনটা রয়েছে, তাহলে আমাকে কী করতে, কিবোর্ড থেকে অল্টার ডিলিট কি প্রেস করতে হবে। অল্টার ডিলিট কি প্রেস করলে এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমার এই সিলেকশনটা ফিল আপ হয়ে যাবে। অথবা আমি এখান থেকে যে কি বলে কন্ট্রোল সেট দিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে যে পেন বাকি টুলটা রয়েছে সেটা দিয়ে আমি এভাবে করতে পারি, এই যে হয়ে গেল। তো শর্টকাট কি কমান্ড হলো যে ফোরগ্রাউন্ডের কোনো কালার দিয়ে যদি আমি কোনো লেয়ারকে ফিল আপ করতে চাই, বা কোনো ইমেজের কোনো অংশকে ফিল আপ করতে চাই, বা কোনো সিলেকশনের অংশকে ফিল আপ করতে চাই, তাহলে ফোরগ্রাউন্ড কালার যদি এভাবে সিলেক্ট অবস্থায় থাকে, তাহলে অল্টার ডিলিট কি চেপে ধরলে আমার এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটা ফিল আপ হয়ে যাবে। আবার কষ্ট করে এখান থেকে যে এই পেইন্ট ব্যাকেট টুলটা আছে সেটা অ্যাক্টিভ করতে হবে না, সরাসরি কি কমান্ড অল্টার ডিলিট কি প্রেস করতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করতে হয়, যদি এটা ব্যাকগ্রাউন্ডে থাকে, তাহলে আমি কি করব দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা নিয়ে গেলাম, নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি সিলেকশনে ফিল আপ করতে চাই, তাহলে কন্ট্রোল ডিলিট কি চেপে ধরবো কিবোর্ড থেকে, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে দুইটা অপশন, ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করার জন্য অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করার জন্য কন্ট্রোল ডিলিট কি একসাথে চেপে ধরলে লেয়ারের কোনো অংশ বা কোনো সিলেকশনকৃত অংশকে আমরা এভাবে সেই কালার দিয়ে ফিল আপ করতে পারি। তো আমার এখানে এইটুকু আঁকা হয়ে গেছে, তো আমি কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটাকে দূর করে ফেললাম, দূর করে ফেলে আমি দেখুন খুব সুন্দর একটা শেপ পেয়েছি আমরা। তো এখন আমরা যে কাজটা করব, দ্বিতীয় যে অপশনটা রয়েছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুলটা আমরা এভাবে মাউসের বাম বাটন ক্লিক করে অ্যাক্টিভ করব। অর্থাৎ মার্কি যে গ্রুপ আছে সেটার মধ্যে ইলিপ্টিক্যাল মার্কি টুলটা হলো সেকেন্ড গ্রুপের সেকেন্ড অপশন। ইলিপ্টিক্যাল মার্কি টুল দেখাই যাচ্ছে এটা একটা সার্কেলের মতো, তাই অর্থাৎ এটা দিয়ে আমি যে সিলেকশন আঁকবো সেটা সার্কেল আকারে সিলেকশন হবে। তো এইভাবে সার্কেল আকারে সিলেকশন আঁকার জন্য এভাবে আমি যদি মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করি, দেখুন অনিয়ত একটা সার্কেল তৈরি হচ্ছে, কখনো ওভাল হচ্ছে, কখনো একদম চেপে যাচ্ছে। যদি মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে বাম দিকে ড্র্যাগ করি, তাহলে চেপে যাচ্ছে, উপর দিকে ড্র্যাগ করলে এভাবে হচ্ছে, এভাবে ওভাল আকার হচ্ছে, এবার সার্কেল দেখা যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো সার্কেল আমরা পাচ্ছি না, একদম সম্পূর্ণ সার্কেল, এটা আনুমানিক কিন্তু হচ্ছে। তো আর আমি যদি এখান থেকে শিফট কি চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু আমি যদি সার্কেল আঁকি, তাহলে সেই সার্কেলটা সুন্দরভাবে হচ্ছে, দেখুন একদম পিওর সার্কেল হচ্ছে সেটা। শিফট কি চেপে ধরে যদি আমি এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে একটা পিওর সার্কেল আমরা পাচ্ছি। তো পিওর সার্কেল আঁকতে গেলে আমাদেরকে শিফট কি চেপে ধরতে হবে, তাহলে যদি আমরা সার্কেল আঁকি, যে ইলিপ্টিক্যাল মার্কি টুল হচ্ছে সেটা দিয়ে আমি সার্কেল আঁকলে সেটা একদম পূর্ণাঙ্গ একটা সার্কেল হবে, একদম বৃত্ত হবে, তার কেন্দ্র থেকে চারিদিকে সমান। তো এখন আমি একটা আরেকটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি গাইড নেই, এখন গাইডের ছেদবিন্দু, তো আমি চাচ্ছি এখান থেকে ছেদবিন্দু থেকে একটা সার্কেল আঁকবো। তো আমি এখান থেকে কার্সরটা ঠিক মাঝামাঝি নিয়ে, এখানে যে আই বিমটা দেখা যাচ্ছে, দেখুন আমি এই দুইটা ছেদবিন্দুর গাইডলাইনের দুইটা ছেদবিন্দু মাঝামাঝি নিয়ে মাউসের বাপাটা চেপে ধরে সার্কেল আঁকছি, কিন্তু হচ্ছে না, সেটা নিচে চলে যাচ্ছে, আবার উপর দিকে উপরে চলে যাবে, কেন্দ্র থেকে হচ্ছে না। সেই একই নিয়ম আমাদের এখানে অল্টারকে চেপে ধরতে হবে, অল্টারকে চেপে ধরলে সেটা কেন্দ্রে চলে যাবে, কিন্তু সার্কেলটা কিন্তু অ্যাকুরেট সার্কেল হচ্ছে না, সেটা কিন্তু ওভাল আকার হচ্ছে। তো আমি তখন আমি কী করবো, অল্টারের সাথে শিফট কি একসাথে চেপে ধরবো, তখন একটা পূর্ণাঙ্গ একটা সার্কেল হবে, তাও কেন্দ্র থেকে। আমি যেটাকে কেন্দ্র নির্ধারণ করে দেবো, ঠিক সেই কেন্দ্র থেকে সার্কেলটা এভাবে আঁকা হবে। তা আপনারা ক্লিয়ার হচ্ছেন নিশ্চয়ই। সাপোজ আমি এই ঘরের কোনাটা, এই যে আমি এই যে রেক্টাঙ্গুলো এঁকেছি, ঠিক এখান থেকে আমি এটাকে বৃত্ত ধরি, কেন্দ্র ধরি, এখান থেকে যে আমি সার্কেল আঁকতে চাই, হচ্ছে না। অল্টার কি চাপি, সেটা কেন্দ্রে চলে যাচ্ছে, এবং শিফট কি চাপলে সার্কেলটা পূর্ণাঙ্গ একটা সার্কেল হচ্ছে, দেখুন। আমি যে তার মানে আমি যেটাকে কেন্দ্র ধরবো, সেই কেন্দ্র থেকে কোনো সার্কেল আঁকতে গেলে অবশ্যই আমাকে অল্টার কি প্রথমে চেপে ধরতে হবে, এবং সেই সার্কেলটাকে পূর্ণাঙ্গ একটা সার্কেল দিতে গেলে, ওভাল নয়, একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করতে গেলে, তাহলে আমাকে এভাবে শিফট কিউ একসাথে চেপে ধরে মাউসের বাম বাটন ড্র্যাগ করলে সেটা কেন্দ্র থেকেও হবে, অল্টার কি চাপার ফলে এবং শিফট কি চাপার ফলে সেটা চারিদিক থেকে সমানভাবে পূর্ণাঙ্গ একটা সার্কেলে রূপান্তর হবে, এবং সেটাকে আমরা পূর্ণাঙ্গ একটা সার্কেলভাবে পাবো সিলেকশনটাকে। তো এই গেল সার্কেল কীভাবে পূর্ণাঙ্গ আঁকতে, কীভাবে একটা পূর্ণাঙ্গ সার্কেল আঁকতে হয় সেটা আমি বললাম। তো আমি এখান থেকে যে গাইডগুলো আছে, কন্ট্রোল এইচ প্রেস করলে কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড, গাইডগুলো হাইড হয়ে যাবে, গাইডগুলো আমাদের প্রয়োজন নেই।
তা আমি এখানে একটা সার্কেল আঁকছি, অনেক তো সার্কেল আঁকবো না, এখানে আমি একটা পূর্ণাঙ্গ সার্কেল আঁকবো। তাহলে আমাকে কী করতে হবে, শিফট কি চাপতে হবে। তাই আমি চাচ্ছি যে সার্কেলটা আমি এখানে আঁকলাম, এটা একটু সরিয়ে দিই, তাহলে সঙ্গে সঙ্গে স্পেস বারও চাপবো। মাউসের বাম বাটন ছেড়ে দেওয়ার আগে স্পেস বার চেপে এটাকে আমি এভাবে মুভ করিয়ে আমার যেখানে খুশি সেখানে আমি এটাকে নিয়ে বসাতে পারবো। তাই আমি সাপোজ এখানে বসিয়ে দিলাম। তো আমি এইভাবে সার্কেলটা পজিশনে নেওয়ার পরে আমি চাচ্ছি আরেকটা সার্কেল দিয়ে এটাকে এটা থেকে কাটবো। তাহলে আমরা শিখেছি যে আমার একটা সিলেকশন থেকে একটা সিলেকশন কাটার জন্য সাবস্ট্রাক্ট অফ সিলেকশন আইকনটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হয়। অ্যাক্টিভ করে আমি শিফট কি চেপে, তো আমি চাচ্ছি এই যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশন থেকে আরেকটা যে ইলিপ্টিক্যাল একে এটা থেকে সাবস্ট্রাক্ট করা যেত। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আইকনে ক্লিক করে এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে এখানে আমি একটা সার্কেল আঁকবো এবং সঙ্গে সঙ্গে শিফট কি চাপবো। শিফট কি চাপার ফলে এটা একটা পূর্ণাঙ্গ সার্কেল হবে। এভাবে বলে আমি এখানে নিয়ে জাস্ট মাউসের বাম বাটন ছেড়ে দিব, ছেড়ে দিলে এভাবে কেটে যাবে। কেটে গিয়ে একটা চাঁদের মতো একটা শেপ দেখা যাচ্ছে এখানে। তো আমি এটাকে আরেকটা লেয়ারে নিব। তো আমি নিউ একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নিলে এই সিলেকশনটা এই লেয়ারে থাকবে। অর্থাৎ এই সিলেকশনটাকে আমি যে কালারে ফিল করবো সেটা লেয়ার 2-তে থাকবে। তো লেয়ার 2 অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে একটা কালার নিয়ে নিই। তারপর আমি এখান থেকে জাস্ট এই কালারটা নিলাম, ড্যাশ কালার নিলাম, নিয়ে আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এই লেয়ারটাকে ফিল আপ করে যাবো। অল্টার ডিলিট কি চাপবো। অল্টার ডিলিট কি চাপলে চাপার সাথে সাথে আমার এই সিলেকশনটা এই কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটাকে দূর করে ফেললাম। তাই আমি একটা চাঁদ পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে এখানে আমরা এই পর্যন্ত দেখেছি। তো এবার আমরা যে কাজটা করব, জাস্ট এখান থেকে দ্বিতীয় অপশনে চলে যাব। এবার আমরা ল্যাসো টুল অ্যাক্টিভ করবো। ল্যাসো টুল প্রথম যে অপশনে ল্যাসো টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে জাস্ট এখান থেকে ল্যাসো টুলের যে ধর্ম সেটা হলো গিয়ে ল্যাসো টুল দিয়ে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা ড্রয়িং করতে পারবো ফ্রি হ্যান্ডে। আমরা যেদিকে এটাকে বাঁকাবো সেটা সেদিকেই যাবে। আঁকা বাঁকা ড্রয়িংয়ের ক্ষেত্রে ল্যাসো টুল কিন্তু খুব সহজে কাজ করা যায়। এখানে বাইরে বাউন্ডারির ক্যানভাসের বাইরে চলে গেলাম, আমি আমার যে আর্টবোর্ডটা রয়েছে তার বাইরে আমি ড্রয়িং করছি, এভাবে সিলেকশন তৈরি করছি মাউসের বাম বাটন চেপে ধরে। এখন এটার একটা ধর্ম, আমি যদি এখানে ছেড়ে দিই, সাপোজ আপনার যদি মাউসের বাম বাটন থেকে আপনার হাত সরে গেল, তাহলে কিন্তু সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে। তো আপনার কিন্তু সিলেকশনটা আপনি তৈরি করার পূর্বেই যদি আপনি ছেড়ে দেন, এবার নিজে নিজে সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে যায়। তাই এভাবে সিলেকশন আঁকার সময় অবশ্যই মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে আপনার সিলেকশন রাখতে হবে। তো এভাবে আপনি ইচ্ছা মতো আমি এভাবে সিলেকশন আঁকিয়ে এভাবে আর্টবোর্ডের নিচে চলে গেলাম, গিয়ে এখান থেকে সিলেকশনটা এনে জাস্ট এখানে এনে এভাবে শেষ করলাম। শেষ করে এখন আমি বাকি যে অংশটুকু স্ট্রেট লাইন কিন্তু করবো। তো এটা দিয়ে আমরা স্ট্রেট লাইন ল্যাসো টুল দিয়ে আমরা স্ট্রেটভাবে সিলেকশন আঁকতে পারি না, আমরা জানি। তো এখন যদি আমি ছেড়ে দেই, তাহলে ফটোশপ নিজেই কিন্তু এটা স্ট্রেটভাবে এখান থেকে নিয়ে নিয়েছে। দেখুন স্ট্রেটভাবে সিলেকশন তৈরি করে ফেলেছে ফটোশপ। তো এভাবে ল্যাসো টুল দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো অনিয়ত আকারে এভাবে আমাদের যেখানে খুশি সেখানে এভাবে আমরা সিলেকশন এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে। তো এইভাবে সিলেকশন তৈরি করে আমি নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি যে ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে আমি এখানে একটা গ্রিন কালার করে দিলাম। গ্রিন কালার করে অল্টার ডিলিট কি প্রেস করে আমি সেটাকে গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিলাম। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে সরিয়ে ফেললাম। তো এভাবে নিচে এভাবে একটা ফোরগ্রাউন্ড মানে গ্রাউন্ড পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘরের মতো একটা ইয়ে হয়েছে, দেখা যাচ্ছে। তো আমি এবার ল্যাসো টুলের পরে আমি পলিগন ল্যাসো টুলটা নিব। পলিগন ল্যাসো টুলটা দিয়ে আমরা কী কাজ করতে পারি, পলিগন ল্যাসো টুলটা অ্যাক্টিভ করে যদি আমরা এইভাবে আঁকি, তাহলে দেখবো আমরা একটা পয়েন্ট আঁকার পরে মাউসের বাম বাটনে ক্লিক করে এভাবে আমরা যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারছি। ঠিক আছে। মাউসের বাম বাটন চেপে ধরে যদি আমরা মাউসটাকে এভাবে ড্রাগ করি, বিভিন্ন দিকে মুভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমরা বিভিন্ন দিকে সরাতে পারছি। তো এভাবে আরেকটা ক্লিক করলে এভাবে স্ট্রেট আকারে সে সিলেকশন তৈরি করে, স্ট্রেট আকারে। কন্ট্রোল ডি, এই দেখুন আমি যদি এখান থেকে ক্লিক করে এখানে যদি ড্রাগ করি তাহলে স্ট্রেট আকারে হচ্ছে এভাবে, মানে সরল রেখা আঁকতে এই সিলেকশনটা জরুরি নেই। তো আমরা এই পলিগন ল্যাসো টুলটা দিয়ে সরল রেখার সিলেকশন আঁকতে চাইলে তাহলে আমরা এটা দিয়ে স্ট্রেট লাইন আঁকতে পারবো খুব সহজেই। তো আমাদের যেহেতু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার স্ট্রেট লাইনটা প্রয়োজন, তাই আমি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে ড্রয়িং আঁকছি। তাই আমি সাপোজ এখান থেকে আমি একটু বড় জুম করে নিই, জাস্ট এখান থেকে আমি সিলেকশন আঁকবো। এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে যাও, এখানে আরেকটা ক্লিক করবো, তাহলে আবার একটা স্ট্রেট লাইন ইয়া হয়ে গেল। আর জাস্ট এখানে ক্লিক করবো, একটা ক্লিক করে আমি
যদি এখন এখানে ডাবল ক্লিক করি, তাহলে ফটোশপ নিজেই কিন্তু বাকি স্টেটটা তৈরি করে নিয়েছে, স্টেট লাইনটা তৈরি করে নিয়েছে। বাকি যে স্টেট লাইনটা ছিল সেটা ফটোশপ নিজেই তৈরি করে নিয়েছে। তো আমি নিউ একটি লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা কালার দিয়ে ফিল করে দেবো। জাস্ট আমি এই কালারটা নিলাম, নিয়ে অল্টারনেটিভ কি চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে আমি ফিল আপ করে দেবো। কন্ট্রোল ডি, সিলেকশন দূর করে ফেললাম। দেখুন আমাদের সুন্দর একটা ঘর হয়ে গেছে। তো আমরা যে পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা কি দেখলাম, পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা এইভাবে স্টেট সিলেকশন আঁকতে পারি। কন্ট্রোল ডি, আবার এখানে ক্লিক করে যদি আমরা স্ট্রেট লাইন আঁকতে চাই, তাহলে আমরা শিফট কি চেপে ধরবো কিবোর্ড থেকে। শিফট কি চেপে যদি এভাবে ড্রাগ করি, যেখানে নিয়ে ক্লিক করবো, এভাবে একটা সরল লেখা তৈরি হবে দেখবেন। কারণ আমি এভাবে কিন্তু সরল লেখা আঁকা আনুমানিকভাবে একটু কষ্ট, তো শিফট কি চেপে ধরলে একদম স্ট্রেট হবে সরল লেখাটা। আবার শিফট কি চেপে এখানে ক্লিক করলে এটা স্ট্রেট হবে। আবার শিফট কি চেপে যদি এখানে ক্লিক করি, এটা স্ট্রেট হবে। তো এইভাবে একদম স্ট্রেটভাবে যদি আমরা পলিগন ল্যাসো টুল দিয়ে স্টেট সিলেকশন তৈরি করতে চাই, তাহলে আমাদের কি শিফট কি যে রয়েছে কিবোর্ড থেকে সেটার ক্লিক করে এখানে ক্লিক করে শিফট কি চেপে ধরতে হবে, তাহলে এটা স্ট্রেট হবে যেদিকে নেই না কেন। এদিকে যদি স্ট্রেট রাখতে চাই, দেখুন একদম স্ট্রেট হবে। এইভাবে শিফট কি চেপে ধরে এভাবে যদি আমরা আঁকি, তাহলে এটা স্ট্রেটভাবে আমরা আঁকতে পারবো। শিফট কি চেপে ধরে আমি কিন্তু এঁকেছি, এটা স্ট্রেট হয়েছে, কিন্তু শেষ হয়নি। শেষ না হলে এভাবে এই যে শেষ বিন্দু থেকে এখানে শেষ হবে। তো এখন একটা ব্যাপার যে আমরা যে এখানে একে ক্লিক করার পরে এখানে আরেকটা সিলেকশন আঁকলাম, এখানে আঁকলাম, আমি চাচ্ছি যে না এটা তো আমি হলো না, এটা আমি আরেক দিকে যাবো, তখন কী করতে হবে, যে এই সিলেকশনটুকু আমার দরকার নেই, তখন আমাকে ব্যাক স্পেস কি চাপতে হবে কিবোর্ড। ব্যাক স্পেস কি চাপলে আমি যে এক স্টেপ পিছনে চলে যাবো, আবার ব্যাক স্পেস কি চেপলে আবার একদম প্রাইমারি স্টেজে চলে গেল। আবার পলিগন ল্যাসো টুল দিয়ে এভাবে যদি ক্লিক করি এবং এখানে যদি সিলেকশন এভাবে আঁকি, তো ব্যাক স্পেস কি চেপে চেপে আমরা এক স্টেপ আন্ডু করে ফেলতে পারি, অর্থাৎ যে আমরা পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আবার যদি এখানে আঁকি, আবার ব্যাক স্পেস কি চাপি কিবোর্ড থেকে, তাহলে আমি আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি। তো এভাবে পলিগন ল্যাসো টুলের যে অ্যাকশনগুলো রয়েছে সেটাকে আমরা যদি পিছিয়ে যেতে চাই, তাহলে ব্যাক স্পেস কি কিবোর্ড থেকে চেপে চেপে আমরা পূর্বের অবস্থায় চলে যেতে পারি। তো পলিগন ল্যাসো টুলের ব্যবহার আমরা দেখে ফেলেছি এবং ল্যাসো টুলের ব্যবহারও দেখেছি। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা দেখব যে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি। এখানে একটা ইমেজ দিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন। তো ইমেজের যে এই যে বাইরের যে সম্পূর্ণ যে ঘড়ির একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর একটা ঘড়ি। তো আমরা চাচ্ছি যে ঘড়ির যে আঁকানো বাঁকানো যে শেপটা রয়েছে এইটাকে আমরা এভাবে সিলেকশন করে কেটে আরেকটা ডকুমেন্টে নিয়ে যাব। তখন আমি এই আঁকানো বাঁকানো যে অংশগুলো রয়েছে সেটা কীভাবে সিলেক্ট করব, সেটা দেখা গেছে যে আমি যে পলিগন ল্যাসো টুল নিয়ে আমি যদি পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা স্ট্রেট লাইন আঁকতে পারি, এভাবে ক্লিক করে করে এভাবে আঁকতে পারি। কিন্তু এই সিলেকশনগুলো কিন্তু পারফেক্ট হবে না, কারণ স্ট্রেট তো এখানে যে এখানে কর্নার দেখা যাবে। আমি জাস্ট এটাকে শেষ করে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু স্মুথ হবে না, যে এখানে এই যে কর্নার চলে আসবে, কারণ এটা স্ট্রেট লাইনকে কার্ভ করা খুব যে এভাবে বাঁকানো খুব কঠিন, সম্ভব নয়, সেটা নিখুঁত হবে না। এইসব ক্ষেত্রে আমরা পলিগন ম্যাগনেটিক ল্যাসো টুলটা ব্যবহার করব। আমি শুধু দেখাবো যে উইথ এবং কন্ট্রাস্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি এই তিনটা জিনিস নিয়ে এখানে দেখাবো ম্যাগনেটিক ল্যাসো টুলে। তো এখানে উইথটা 70px রয়েছে, 70px আমি কমিয়ে দিয়ে যদি আমি এখানে 5 করে দিই, সাপোজ 5 করে দিয়ে আমি এখানে যদি এভাবে জাস্ট এই কিনারাটা যে কিনারাটা যে সিলেক্ট করব সেই কিনারাটা আমি ক্লিক করে এভাবে ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে আমি যে মাউসটা শুধু ড্রাগ করছি, কিন্তু আমি মাউসটা ক্লিক করছি না, সে কিন্তু অটোমেটিক্যালি এই যে এভাবে কিনারাটা নিয়ে নিচ্ছে। তো এটাকে কিন্তু আমাদের একদম কিনার যে ইমেজটা রয়েছে তারা একদম বাউন্ডারি বরাবর আমাকে মাউসটা এভাবে ড্রাগ করতে হচ্ছে শুধু। আমি কিন্তু কোনো মাউসে বাম বাটন ক্লিক করছি না, শুধু ড্রাগ করছি। ড্রাগ করার সাথে সাথে সে কিন্তু কিনারাগুলো তার যে কোন কিনারার ইমেজের কোন কিনারাটা আমি একবার দেখিয়ে দিয়েছি, তাকে ধরিয়ে দিয়েছি, সেই কিনারা অনুযায়ী সে সিলেকশন তৈরি করছে এবং অ্যাঙ্কের পয়েন্ট কিন্তু সেভাবে তৈরি করছে। এভাবে মিস হয়ে যাচ্ছে, মিস হয়ে গেলে আমরা পূর্বের অবস্থায় ফেরার জন্য ব্যাক স্পেস কি চাপবো কিবোর্ড থেকে এক স্টেপ পিছনে যাওয়ার জন্য। আবার ব্যাক স্পেস কি চাপলে আরেক স্টেপ পিছনে যাবো, আবার ব্যাক স্পেস কি ক্লিক করলে আরেক স্টেপ পিছনে যাব। এভাবে ব্যাক স্পেস কি চেপে চেপে আমরা অনেক স্টেপ পিছনে চলে আসতে পারবো, একটা অ্যাঙ্কার পয়েন্ট পিছনে পিছনে চলে আসতে পারবো। তো যাই হোক, তো এইভাবে সিলেকশন আঁকলে দেখা যায় যে এইভাবে কিছু দেখা খুব কেয়ারফুলি একদম ইমেজের যে বর্ডার রয়েছে বর্ডার অনুযায়ী আমাকে মাউসটাকে এভাবে ড্রাগ করতে হচ্ছে।
উইথটা আমি কমিয়ে দিয়েছি ফলে এটা হয়েছে। উইথটা কিন্তু আমরা বাড়িয়ে দিয়ে 70 করে দিই। 70 করে দিয়ে আমি পুনরায় যদি আমার যে সিলেকশন তৈরি করি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে, তাহলে এখানে ক্লিক করে আমি তাকে কিনারাটা ধরিয়ে দিলাম যে এইভাবে কিনারা অনুযায়ী তুমি সিলেক্ট করো। তো ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমি এবার বাউন্ডারি বরাবর আমি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করছি। দেখুন কত উপর থেকে ড্র্যাগ করছি, তাও কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সে ধরে নিচ্ছে যে তাকে কোথায় অ্যাঙ্কার পয়েন্টগুলো বসাতে হবে। এই দেখুন আমি অনেক উপর থেকে কিন্তু ড্র্যাগ করছি, এই যে কত উপরে, কিন্তু আমার কার্সরটা কত উপরে, কিন্তু সে ঠিকই স্মুথলি সে বর্ডারটাকে ধরে নিচ্ছে। এটা কিন্তু উইথটা যে আমি বাড়িয়ে নিয়েছি তার ফলে কিন্তু আমি এই কাজটা করতে পারছি। এই উইথটাকে বাড়ানোর ফলে আমি এই সুবিধাটা পেয়েছি। উইথটা কমিয়ে দিলে কিন্তু আমাকে এভাবে জাস্ট ক্লিক করে একদম যে আমি আবার কমিয়ে দিয়ে দেখাচ্ছি, 2 করে দিলাম। এখন যে আমি ক্লিক করে মাউসটাকে যদি এভাবে সরিয়ে নেই, দেখুন সে কিন্তু উপরের দিকে সিলেকশন তৈরি করছে। আমি কিন্তু যখন উইথটা বাড়িয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি কার্সরটা এই পর্যন্ত নিয়ে আসার পরেও কিন্তু সে এখান থেকে যদি ড্র্যাগ করি তারপরেও সে কিন্তু এই যে ঘড়ির যে কিনারাটা রয়েছে সেই বরাবর কিন্তু সে সিলেকশনটা তৈরি করছে। আপনারা নিশ্চয়ই উইথের ব্যবহারটা বুঝতে পারছেন। আর দেখব যে কন্ট্রাস্টটা কি। কন্ট্রাস্টটা সেম, কন্ট্রাস্টটা হলো গিয়ে আপনার এই যে কোনো ইমেজের চারপাশে যে কালারের কি যে ভারসাম্য থাকে, এখানে যে কালার উপর সেই রিফ্লেকশনের ফলে কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট সৃষ্টি হয়েছে। এখন যদি আপনি কন্ট্রাস্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু সে এক্সট্রা যে কালারের যে একটা অংশ রয়েছে, যে গ্লোরনেস রয়েছে, সেটা সহকারে কিন্তু সে সিলেকশন করবে। এখন যদি আমি সিলেকশন করি তখন কিন্তু সে সিলেকশনটা সেই কালারের যে কন্ট্রাস্টটা রয়েছে সেই কন্ট্রাস্ট নিয়ে সে সিলেকশনটা করছে, একদম স্মুথ সিলেকশন করবে। আর যদি এখানে আমরা কন্ট্রাস্টটা কমিয়ে দিয়ে সিলেকশনটা করি, সাপোজ 50 করে দিই, সরি 50, হ্যাঁ 50 থেকে যদি আমরা সিলেকশন করি তাহলে এক্স্যাক্টলি সিলেকশনটা করবে। যে কন্ট্রাস্টের যে ইমেজের থেকে যে গ্লোটা বের হয় লাইটিংয়ের ফলে, সেই লাইটিংয়ের ফলে সেই গ্লোটাকে সে সিলেক্ট করবে না। কন্ট্রাস্টটা কমিয়ে দিলে কিন্তু আমরা এই সুবিধাটা পাবো। তো কন্ট্রাস্টটা আমরা 100 রাখবো না। যদি আপনার দরকার হয় যে আপনি কন্ট্রাস্টটা নিয়ে সিলেকশন করবেন তাহলে আপনি কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা সাধারণত অ্যাকুরেট সিলেকশনের জন্য কন্ট্রাস্টটা 50 থেকে 60 রাখলেই সবচেয়ে বেটার। তাহলে আমরা একটা শার্প একটা ইমেজ এখান থেকে নিতে পারবো। এবং এনটিএলএস অবশ্যই চেক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এজটা কাটা হবে না। এখন যদি আপনি চান যে কাটা সিলেকশন তৈরি করবেন তাহলে আপনি এনটিএলএসটা আনচেক অবস্থায় রাখবেন। তো এভাবে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে খুব সহজেই সিলেকশন তৈরি করতে পারি। তো এখন আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি, এই ব্যাপারটা কি। এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু 71 আছে, ফ্রিকোয়েন্সিটা আমি কমিয়ে 10 করে দিই, ঠিক আছে। এখন যদি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে এই লাভের অবস্থায় এখন সিলেকশনে এখানে ম্যাগনেটিক ল্যাসো টুল সিলেকশন আঁকি, দেখুন এখন কি হয়। এখন আমি কিন্তু মাউসের বাবারও ক্লিক করছি না, অটোমেটিকলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডট ডট যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সে নিজেই তৈরি করছে। এগুলো সব অ্যাঙ্কার পয়েন্ট নয়, এগুলো ডট ডট ভাবে তার যে ডট ডট যে সিম্বলগুলো রয়েছে সেগুলো সে নিজেই ক্রিয়েট করে দিচ্ছে কতটুকু গ্যাপে গ্যাপে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেশি থাকলে এই ডট ডটগুলো সে বেশি ক্রিয়েট করে, আর ফ্রিকোয়েন্সি কম থাকলে এই ডট ডটগুলো সে কম ক্রিয়েট করে। দেখুন আপনারা এখন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার ফলে যে ডট ডটগুলো সে তৈরি করছিল মাঝখানে সেগুলো কিন্তু অনেক গ্যাপে গ্যাপে তৈরি করছে। তার ফলে ইমেজটা কিন্তু খুব স্মুথ একটা ইমেজ আমরা পাবো এখানে। এই সিলেকশন দিয়ে যদি আমরা কপি পেস্ট কেটে এখান থেকে ইমেজটাকে আমরা এখান থেকে কেটে নিই তাহলে কিন্তু আমরা কি পাবো, খুব স্মুথ একটা ইমেজ পাবো। আর যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই, সাপোজ 100 করে দিলাম, 100 করে দিয়ে এখন যদি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমি সিলেকশন আঁকি, দেখুন যে ডট ডট যে লেখাগুলো আছে সার্কেলগুলো সে খুব ঘন ঘন তৈরি করছে। এর ফলে আমরা যে ইমেজটা পাবো সেটা খুব শার্প ইমেজ পাবো। তো শার্প ইমেজ যদি আপনি এভাবে কেটে নিতে চান তাহলে আপনি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিবেন, আর যদি বেশি শার্প না চান তাহলে আপনি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিবেন। দেখুন সে অটোভাবে জেনারেট করছে, আমি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করছি, আমি কিন্তু কোনো ক্লিক করছি না। তো এভাবে ঘন ঘনভাবে যে ডট ডটগুলো সৃষ্টি হচ্ছে এর ফলে আপনি একটা খুব শার্প ইমেজ এখান থেকে সিলেকশন করে নিয়ে যেতে পারবেন কপি পেস্ট করে।
বা এই সিলেকশনটা খুব শার্পলি আপনি করতে পারবেন। ফ্রিকোয়েন্সি বাড়ানোর ফলে আপনি এই কাজটা করতে পারবেন ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে। তো ফ্রিকোয়েন্সি কাজটা আপনারা দেখতে পেয়েছি। তো এখানে আমরা সবগুলো ব্যবহার দেখে ফেলেছি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের খুব কাজে লাগবে, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এখানে যে আরেকটা আমি অপশন দেখাই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আমরা কিন্তু সরাসরি এভাবে কেন্দ্র থেকে শিফট অল্টার চেপে ধরে যদি সিলেকশন আঁকি, তো এভাবে আমরা খুব সহজেই ঘড়ির ডায়ালটাকে সিলেকশন করতে পারছি, ঠিক আছে। কিন্তু ঘড়ির ডায়ালটা যদি এই অ্যাঙ্গেলে থাকে যে টেলিভিশনের মতো, তাহলে কিন্তু আমরা এই অল্টার শিফট চেপে ধরে কেন্দ্র থেকে এভাবে যদি আমরা সিলেকশন আঁকি বা ইলিপস আঁকি, তাহলে কিন্তু সেটা সেই বরাবর হচ্ছে না, কারণ কিন্তু এটা কিন্তু পূর্ণাঙ্গ সার্কেলটা নেই, ঘড়ির ডায়ালটা এভাবে পূর্ণাঙ্গ সার্কেলে নেই, সেটা একটু অন্য অ্যাঙ্গেলে রয়েছে। দেখুন, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে এটা খুব সহজেই সিলেক্ট করতে পারি ম্যাগনেটিক ল্যাসো টুল বা পলিগন ল্যাসো টুল ছাড়া। তো সেই জন্য আমরা পুনরায় ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেকশনটা আঁকলাম। একে এখান থেকে আমি জাস্ট ফ্রিলি অল্টারকে চেপে ধরে আমি এইভাবে সিলেকশনটা তৈরি করছি। দেখুন, যতটুকু সম্ভব আমি অ্যাডজাস্ট করছি এবং শিফট কি চেপে এটাকে আমি ড্র্যাগ করে টেস বরাবর নিয়ে যাচ্ছি। এখন আমাদের এইটুকু সিলেকশন কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু এই সাইডটা আমাদের কভার করতে পারেনি, যেহেতু এটা ওভাল আকৃতির রয়েছে। এটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য সিলেক্ট থেকে ট্রান্সফর্ম আমরা সিলেকশনকে ট্রান্সফর্ম করতে পারবো, এভাবে ড্র্যাগ করে আমরা সিলেকশনটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি ঘড়ির ডায়ালের সাথে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে ইলিপসের যে সিলেকশনটা রয়েছে সেটাকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দিতে পারি যদি সেটা ওভাল আকৃতির হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ সার্কেল যদি না থাকে, সেটা অ্যাডজাস্ট করে কোনো সিলেকশনকে করার জন্য আমরা সিলেক্ট ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করতে পারি। তো আমরা এইভাবে যে ফ্ল্যাট স্ক্রিন রয়েছে টেলিভিশনে, সেই ফ্ল্যাট স্ক্রিনটা সহজেই এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে স্ট্রেট থাকলে এভাবে সহজে সিলেকশনটা তৈরি করতে পারি। এবং পলিগন ল্যাসো টুল দিয়ে তো অবশ্যই এটা করা সম্ভব, এবং সঙ্গে সঙ্গে রেক্ট্যাঙ্গুলার যে মার্কি টুলটা রয়েছে সেটা দিয়ে এভাবে সিলেকশনটা তৈরি করা সম্ভব খুব সহজেই। তো এখন যদি টিভির যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনের যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় যে এইভাবে থাকে, তখন আমরা কী করবো? তখন কি আমরা যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা রয়েছে সেটা দিয়ে সিলেকশন রাখতে পারবো? যদি আমরা এখান থেকে ট্রাই করে দেখি কী হয়। শিফট কি চাপলে তো সেটা স্কোয়ার হবে, অল্টার কি চাপলে এভাবে চলে যাবে, কেন্দ্র থেকে আসবে, কিন্তু এটা আমাদের স্ক্রিন বরাবর আসছে না। এখান থেকে স্ক্রিনটা ভিতরের দিকে চলে গেছে, ডাইমেনশনটা কিন্তু দেখুন ভিতরের দিকে চলে গেছে। এভাবে যে 3D ডাইমেনশন রয়েছে, সেই সিলেকশনে যদি আঁকার ক্ষেত্রে আমরা কী করব? আমাদের এখানে পলিগন ল্যাসো টুলটা খুব কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো আমরা এখানে দেখুন খুব সহজেই পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা এই সিলেকশনটাকে আয়ত্ত করতে পারবো। দেখুন, এভাবে আমরা খুব সহজেই সিলেকশনটা তৈরি করে ফেলছি। এই যে যেটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে সম্ভব নয়, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে সেটা সিলেকশনটা তৈরি করা সম্ভবই না। তো এভাবে আমরা সিলেকশনটা তৈরি করে ফেললাম, আপনারা দেখতে পেলেন। তো আমি এখানে নিউ একটি লেয়ার নিব, নিয়ে আমি এখানে একটা গ্রুপ করে নিই, লেয়ারটাকে গ্রুপ করে এখানে একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিই। তো অ্যাপ্লাই করে দিই আমি এখন এখানে যে ছবি শো করতে চাই সেই ছবি শো করাতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসছি, কন্ট্রোলে চেপে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। দেখুন আমাকে কন্ট্রোল টি পেস্ট করে আমি এটাকে আমি স্পট অবজেক্ট করে নিই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল নিয়ে আসলাম, এনে আমি স্মার্ট অবজেক্ট বরাবর এটাকে আমি এভাবে টিভির যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেল বরাবর আমি ছবিটাকে এভাবে সেট করে দিচ্ছি। আর একটু ছোট করে নিই, কন্ট্রোল কি চেপে এভাবে এটাকে আমি সেট করে দিচ্ছি টিভির যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেল বরাবর। তো এভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের যে পলিগন ল্যাসো টুলটা রয়েছে সেই পলিগন ল্যাসো টুল দিয়ে এভাবে যে অ্যাঙ্গুলার যে সিলেকশনগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই তৈরি করতে পারি, যেটা আমাদের
রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে সম্ভব নয়। এখানে যে রেক্ট্যাঙ্গুলার যে উপরে যে 4টা আইকন রয়েছে সেটার মধ্যে আমি 3টা আইকনের কাজ দেখিয়েছি। যে তৃতীয় যে আইকনটা রয়েছে চতুর্থ সবার শেষে সেই আইকনটার কাজ আমি দেখাইনি। তো এখানে যে আমি কার্সর নিলে দেখা যায় ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এর অর্থ কি? এই আইকনটা দিয়ে আমরা কী কাজ করতে পারি? জাস্ট আমি এখানে একটা সিলেকশন তৈরি করলাম রেক্ট্যাঙ্গুলার, একে। তো আমি এখানে চিন্তা করলাম যে এটাকে আমি মার্জ করে দিই, অ্যাড সিলেকশন, এখানে একটা মার্জ করে দিলাম, এভাবে অ্যাড সিলেকশন করলাম। তো এখানে আমি আরেকটা ইলিপ্টিক্যাল মার্কি টুল নিলাম, নিলে এটাকে আমি অ্যাড সিলেকশন করলাম, এখান থেকে এভাবে অ্যাড করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে এরকম একটা শেপ তৈরি হয়েছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে জাস্ট এইটুকু শেপ, আমি এইটুকু যে সিলেকশনটা রয়েছে এইটুকু সিলেকশন আমি নিব। তখন আমাকে এখানে যে আইকনটা রয়েছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, মানে এই সিলেকশনের ভিতরে যে সিলেকশনগুলো থাকবে সেগুলোই শুধু থাকবে। এখন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে আমি যেটুকু আমি রাখতে, এখানে আমাকে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। এটা অ্যাক্টিভ করে নিয়ে আমি জাস্ট এখানে যেটুকু রাখতে চাই সিলেকশনের ভিতরে এভাবে সেটা সিলেকশন তৈরি করে ফেললাম। তৈরি করার পর আমার ওই সিলেকশনের ভিতরে যেটুকু অংশ আছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি। তাই আমি ব্যাপারটা আবারও দেখাচ্ছি। এভাবে সিলেকশন রাখার পরে আমি যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এই যে আইকনটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি যদি এখানে রেক্ট্যাঙ্গুলার আঁকি এভাবে, এবং রেক্ট্যাঙ্গুলার ভিতরে যে সিলেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা সার্কেল দেখতে পাচ্ছেন, তার কোনায় যে সিঁড়ির মতো অংশটুকু দেখা যাচ্ছে, জাস্ট আমার যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি সিলেকশনটা আঁকছি এই সিলেকশনের ভিতরে যে অংশটুকু সিলেকশনে রয়েছে শুধু সেটুকু অংশ এভাবে থাকবে, বাকিটুকু অংশ ডিলিট হয়ে যাবে। তো ইন্টারসেক্ট সিলেকশন দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা জাস্ট এই অংশটুকু রাখতে চাই, তাহলে যদি আমি এই অংশের উপরে এইভাবে সিলেকশনটা আঁকি, এটার ভিতরে যে অংশটুকু রয়েছে শুধু সেটুকুই থাকবে, এই দেখুন। তো ইন্টারসেক্ট সিলেকশন দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আর ফেদার ব্যাপারটা কি? ফেদার যেমন জিরো ফেদার দিয়ে যদি আমরা এখানে এইভাবে সিলেকশন আঁকি, একে যদি আমরা কালার করি, কন্ট্রোলে নীল কালার করে দিলাম, কন্ট্রোল টি, দেখুন এটার যে কিনারাগুলো রয়েছে কিন্তু খুব শার্প, খুব ধারালো কিনারা, ঠিক আছে। তো এখন এটাকে আমি আবার দেখাই। এখন যদি সিলেকশন আঁকার পূর্বে আমি এখানে ফিদারটা বাড়িয়ে সাপোজ 40 করে দিলাম, 40 করে দিয়ে আমি যদি আবার সিলেকশন এভাবে আঁকি, তাহলে কী হবে দেখুন, আমার কিন্তু আর সেই রেক্ট্যাঙ্গুলার যে স্কোয়ারটা ছিল, সরি যে কর্নারগুলো ছিল ধারালো কর্নার, সেই কর্নারগুলো নেই, সেগুলো এইভাবে রাউন্ডেড হয়ে গেছে, রাউন্ডেড শেপ হয়ে গেছে। তাই আমি এই যে অল্টার ডিলিট কি প্রেস করে কিবোর্ড থেকে আমি যদি এটাকে কালার দিয়ে ফিল আপ করি, বা আমি পূর্বের কালারটা দিয়ে ফিল আপ করি, তাহলে দেখুন কন্ট্রোলটি, এখন কিন্তু আমার শার্প কর্নারগুলো নেই। ফিদার করার ফলে এগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে, দেখুন এই ফিদার একটার পর একটা এইভাবে ফিদার হতে হতে এখানে একদম ঝাপসা হয়ে গেছে, শার্প করার পাচ্ছি না। তো এইভাবে আমরা ফিদার বাড়িয়ে কমিয়ে এবার সিলেকশনের ভিতরে যে আমরা কালার করি, তাহলে ফিদারের কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কন্ট্রোল জেড, তো ফিদার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আমি এখানে জিরোতে নিয়ে যাচ্ছি। এখন স্টাইলের ব্যাপারটা কি? এখানে স্টাইল দেখতে পাচ্ছেন নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, এই অপশনগুলো আমি নিয়ে আলাপ করি একটু। তো এখানে যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা রয়েছে, সেই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা দিয়ে আমি যদি এখন কোনো সিলেকশন আঁকি, তাহলে এটা নর্মাল সিলেকশন এভাবে আমরা আঁকতে পারি, আমরা জানি। এখন এখানে থেকে যদি আমি ফিক্সড রেশিও দিয়ে দিই, এখানে ওয়াইড আছে 6, হাইট আছে 3, এই রেশিওটা, অর্থাৎ ওয়াইড যা হবে হাইট তার অর্ধেক হবে। এখন দেখুন আমি যদি এটা ওয়াইড আমি বাড়াচ্ছি, ওয়াইড আমি যতই বাড়াই হাইট কিন্তু তার অর্ধেকই হচ্ছে, দেখুন এখানে তার অর্ধেকই। আপনি যদি মেজারমেন্ট করেন এখানে দেখতে পারেন যে তার যে ওয়াইডটা রয়েছে, হাইটটা কিন্তু এই ওয়াইডের অর্ধেক, অর্থাৎ হাইটের দ্বিগুণ হলো এই ওয়াইডটা, ঠিক আছে। এখানে আমি যে আপনার রুলার দিয়ে মাপলে তা বুঝতে পারবেন। এখানে ফিক্সড রেশিওটা এই কাজে আমরা ব্যবহার করতে পারি। এখানে মান আমি বাড়িয়ে কমিয়ে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু সেই রেশিওটা যদি আমরা যা দিই এখানে রেশিওটা সেইভাবে কাজ করবে। এভাবে যদি আমরা আবার সিলেকশন আঁকি, তাহলে এখানে কিন্তু ওয়াইড হাইটের কয়েক গুণ, 4 গুণ, দেখুন আমি আঁকি যেভাবে আঁকি না কেন, সেটার এই যে ওয়াইডটা রয়েছে সেটা হাইটের 4 গুণ। এভাবে রেশিওটা আমরা ফিক্সড রেশিওটা সেট করে দিলে সেটা এইভাবে কাজ করবে। তো এখন আমরা যে এটা কিন্তু এই সিলেকশনটা কিন্তু এই যে ফিক্সড রেশিও, এই স্টাইলটা কিন্তু এখানে যদি আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আঁকি, তখনও কিন্তু এই রেশিওগুলো এভাবে কাজ করে, দেখুন একই সেম ফিক্সড সাইজ এবং ফিক্সড রেশিও। এবার ফিক্স সাইজে চলে যাই। ফিক্স সাইজে গিয়ে এখন দেখতে পাচ্ছি ওয়াইড 64, হাইট 64। এখন যদি আমি এইভাবে আঁকি, দেখুন পিক্সেলে আছে যেহেতু এটা এইভাবে সিলেকশন হচ্ছে। এখানে ফিক্স রেশিও যে ফিক্স সাইজ যে দেওয়া আছে, ফিক্স সাইজ অনুসারে হচ্ছে। এখন যদি এখানে 100 পিক্সেল করে দিই আমি, বা 200 পিক্সেল করি, এটাও যদি 200 পিক্সেল করি,
তাহলে এখানে আমি আঁকে এই যে 200 পিক্সেলের একটা কি আঁকলাম, এখানে রেক্ট্যাঙ্গুলার এঁকে ফেললাম। এবং ইলিপসের ক্ষেত্রেও তাই, আমি যে ফিক্স সাইজ দিয়ে এখানে ইলিপস আঁকি, তাহলে সেই ইলিপসটাও এইভাবে 64 হয়েছে। এখন এখানে আমি সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারি, 200 দিয়ে দিই, 200 দিয়ে যে আমি এইভাবে আঁকি, তাহলে এখানে ফিক্স সাইজ হয়েছে। এখানে আমি যে সাইজ সেট করে দিয়েছি, ওয়াইড দিয়েছি 200 পিক্সেল, কিন্তু হাইট দিয়েছি 64 পিক্সেল, তো সেভাবে এটা হাইটটা 64 পিক্সেল হয়েছে। একটা হচ্ছে ফিক্সড রেশিও আর একটা হলো ফিক্সড সাইজ, দুইটা আমরা ম্যানুয়ালি নির্ধারণ করে দিতে পারি। তো এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এনটিএলএস ব্যাপারটা কি, এনটিএলএস ব্যাপারটা দেখার জন্য আমাদের এখানে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরুন এই ইমেজটা। তো এই ইমেজটা থেকে আমি এখানে আমরা কাজ দেখব কি এনটিএলএসদের কি কাজ করে। তো এখানে আমরা যে ইলিপ্টিক্যাল মার্কি টুল সেটা নিয়ে নিলাম, ফিদার 0 রয়েছে, ফিদারের কাজটা আমরা দেখেছি। তো এনটিএলএস আমি যদি আনচেক অবস্থায় যদি আমি এখানে এভাবে সাপোজ আমরা এখান থেকে যেমন এই কিশারিটাকে আমি এখানে যে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে এইভাবে এখানে ফিক্স সাইজে সিলেক্ট করা আছে, আমি এখানে নর্মাল দিয়ে দিলাম। নর্মাল দিয়ে এখান থেকে আমি জাস্ট এখান থেকে যে কোনো দুজনকে এভাবে আমি একটা কিছু অংশ এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কন্ট্রোল জে প্রেস করে কিবোর্ড থেকে সেটাকে আরেকটা লেয়ারে কপি পেস্ট করে নিলাম। এভাবে কপি পেস্ট করার পরে এখন যদি আমি জুম বাড়িয়ে দিই, তখন দেখুন কি দেখা যাচ্ছে। আরও জুম বাড়াই, এখন আপনার এটার এজটা দেখুন, এই যে কলারটা দেখতে পাচ্ছেন, এই কলারটা আপনারা দেখুন কেমন কাটা কাটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এনটিএলএসটা চেক করে যদি আমরা ইলিপস দিয়ে একটা এভাবে সিলেকশন আঁকি, আবার একে কন্ট্রোল জে প্রেস করে আমরা আলাদা লেয়ার নিয়ে গেলাম, নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এইভাবে করে হাইড করে দিই। এবং পূর্বের যে এনটিএলএস আনচেক অবস্থায় আমরা যে সিলেকশনটা করেছি সেটা হলো এটা, আর এনটিএলএস চেক অবস্থায় যে সিলেকশনটা করেছি সেটা 3 নম্বর লেয়ারে রয়েছে। এটা ভাবে পাশাপাশি নিয়ে আসি, নিয়ে এসে আমি এভাবে জুম করি, জুম করলে আমরা কি দেখতে পাই দেখুন। এটা কিন্তু আমি যে এনটিএলএস আনচেক অবস্থায় এই সিলেকশনটা করেছিলাম, তখন আমার যে কিনানাগুলো সেগুলো দেখুন কত কাটা কাটা। আর এনটিএলএস চেক অবস্থায় যখন আমি সিলেকশন করে কপি পেস্ট করে আলাদা একটা লেয়ারে নিয়েছি, কেটে নিয়েছি, তখন দেখুন এটার যে এজটা রয়েছে সেটা কিন্তু অনেকটা স্মুথ দেখা যাচ্ছে। পিক্সেল কীভাবে স্মুথলি দেখা যাচ্ছে, কিন্তু এনটিএলএস আনচেক অবস্থায় পিক্সেলগুলো এভাবে কাটা কাটা দেখা যাচ্ছে তার কর্নারে। তো এনটিএলএস চেক অবস্থায় দিলেই সবচেয়ে ভালো, ইমেজের যে কোয়ালিটি সেটা ভালো দেখা যাচ্ছে, জাস্ট যে বর্ডার আছে ইমেজের সেই বর্ডারের দিকে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে এনটিএলএস চেক এবং আনচেক করে এই কাজটা করতে পারেন। তাই আমি এনটিএলএস এর যে ব্যবহারটা সেটা দেখালাম। তো এবার আমরা যে কাজটা করব, আমি কন্ট্রোল ডি কি প্রেস করে সাদা কালার দিয়ে ফিল আপ করেছি, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দিয়ে ফিল আপ করে দিয়ে আমি এখানে যে সিঙ্গেল ল মার্কি টুল এটা অ্যাক্টিভ করে এখানে আমি একটা ক্লিক করে র ওয়াইজ এভাবে সিলেকশন ক্লিক করলে র ওয়াইজ সিলেকশন তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার কলাম ওয়াইজ আমি মার্কি টুল দিয়ে সিলেকশন তৈরি করব। জাস্ট এখানে যদি মাউসের বামে ক্লিক করি তাহলে এভাবে কলাম ওয়াইজ কি সিলেকশন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে সিলেকশন তৈরি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঘর সৃষ্টি হয়েছে। তো আমাদের যদি কোনো সময় ফটোশপে এইভাবে ড্রয়িং করার দরকার হয় তবে আমরা এই সিলেকশনটা দিয়ে করতে পারি। তো নিউ একটি লেয়ার নিয়ে নিই, নিউ একটি লেয়ার নিয়ে আমি এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে গ্রিন করে দিলাম, সাপোজ এই কালারটা করে দিলাম। করে দিয়ে কিবোর্ড থেকে অল্টার ডিলিট কি একবার প্রেস করবো, কি অল্টার ডিলিট প্রেস করে আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ যেভাবে সিলেকশন এঁকেছি ঠিক সেই বরাবর এভাবে আমাদের কালার দিয়ে ঘর তৈরি হয়ে গেছে, এভাবে রেখা তৈরি হয়ে এভাবে ঘর তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখন যে পেন বাকেট টুলটা নিয়ে এখানে আমি গ্রিন কালারটা এইভাবে অ্যাক্টিভ অবস্থা আমি যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখুন গ্রিন কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। এখন আরেকটা কালার দিয়ে যদি ফিল আপ করি, আরেকটা কালার এই কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। তো এভাবে আমরা কলাম ওয়াইজ এবং রো ওয়াইজ সিলেকশন দিয়ে এইভাবে সুন্দরভাবে আমরা নেটের মতো বা গ্রিডের মতো তৈরি করতে পারি। তৈরি করে সেটাকে আমরা বিভিন্ন কাজে কাস্টমাইজ করতে পারি, দরকার হলে আমরা এভাবে তৈরি করে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এই দেখলেন আপনারা রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ যে সিলেকশন সেটা আমরা কী কাজ করতে পারি। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন
এবং কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি যে টিউটোরিয়ালটা আজকে দেখালাম সিলেকশনের উপরে, এটা পার্ট 1। আমি পরবর্তী যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলোতে আমি যে আরও যে এখানে যে কুইক সিলেকশন টুল রয়েছে, ম্যাজিক ফন্ট টুল রয়েছে, তার পেন টুল দিয়ে সিলেকশন কীভাবে করা যায়, আবার এখানে যে কুইক লেয়ার মাস্ক দিয়ে সিলেকশন করা যায় কীভাবে, কুইক লেয়ার মাস্ক মোডে আরও কিছু সিলেকশন রয়েছে, সেগুলো আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ পার্ট 1, 2, 3 এভাবে দেখাবো। আজকে পার্ট 1 দেখালাম, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।